নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলো সত্যি চ্যানেলে স্বাগতম। সকল শ্রোতা বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এবং আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এইরকমই আরও সত্যি ঘটনা অবলম্বনে ভূতের গল্প শোনার জন্যে। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, ভুতুড়ে রিকশাওয়ালা। ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে বিদেশে চলে গেছিলাম চাকরি করতে। আর 4 বছর পর আবার নিজের দেশে ফিরছি। বাবা প্রায় ফোন করে বলতেন, কিরে এইবার ছুটিতে আসবি তো? কিন্তু কাজের যে এত চাপ, সময়ই বার করতে পারতাম না। কিন্তু এবার আগে থেকেই ঠিক করে রেখেছিলাম নিউ ইয়ারের ছুটিতে বাড়ি ফিরবই। এত বছর পর আবার বাড়ি ফিরে সবার সাথে দেখা হবে এই ভেবেই মনটা বড়ই উল্লাসিত ছিল। বাবা মাকে অনেকবার বলেছিলাম আমার সাথে বিদেশে গিয়ে থাকতে, কিন্তু তারা কোনো মতেই রাজি হয়নি। যদিও না হওয়াটাই স্বাভাবিক, যতই হোক শিকড়ের টানকে কি আর বিচ্ছিন্ন করা যায়। দমদম এয়ারপোর্টে নেমে ট্যাক্সি ধরে চলে গেলাম হাওড়া রেলওয়ে স্টেশন। সেখান থেকে ট্রেনে করে 3 ঘন্টার পথ। স্টেশনে পৌঁছে জানতে পারলাম ট্রেন লাইনে কোনো এক সমস্যা দেখা দেওয়ার ফলে ট্রেন নাকি কিছুটা লেট। তাই অগত্যা স্টেশনে ওয়েট করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। ট্রেন যখন হাওড়া থেকে ছাড়ল তখন নির্দিষ্ট সময় থেকে প্রায় 1-1.5 ঘন্টা দেরি হয়ে গেছে। সব মিলিয়ে যা দাঁড়ালো তা হচ্ছে আমার গ্রামে পৌঁছাতে পৌঁছাতে আজ বেশ অনেকটা দেরি হয়ে যাবে। যদিও স্টেশন থেকে আমার বাড়ি বেশি দূর নয়, তাও রাত বিরেতে গ্রামের রাস্তা মোটেও নিরাপদ নয়। কপালের ভরসায় সবটা ছেড়ে দিয়ে আমি আমার গন্তব্যের অপেক্ষায় সিটে গিয়ে বসলাম। চন্দ্রপুর স্টেশনে যখন ট্রেনটা থামলো তখন রাত 9টা বেজে গেছে। এত রাতে রিক্সা অথবা টোটো কিছু পাওয়া যাবে তো? স্টেশনের বাইরে আসতেই 1-2 রিক্সা চোখে পড়ল বটেই, কিন্তু এত রাত হয়ে যাওয়ায় আমার বাড়ির দিকে কেউই আর যেতে চাইছে না। বেশি ভাড়া দেওয়ার লোভ দেওয়া সত্ত্বেও কেন জানি না কেউই ওই দিকে যেতে রাজি হচ্ছিল না। এবার তো ভারী মুশকিলে পড়া গেল। রিক্সা যদি না যেতে চায় তাহলে বাড়ি ফিরবো কি করে? তখনই হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। বাবা ফোন করছে। ফোনটা ধরতেই বাবা বলল, কি রে বাবাই, কোথায় আছিস? ট্রেন থেকে নামলি? হ্যাঁ বাবা, এই তো একটু আগেই নামলাম। এখন রিক্সা খুঁজছি। রাত হয়ে গেছে তো অনেকটা, না তাই কেউ যেতে চাইছে না ওইদিকে। শোন বাবা, তোকে তো বলা হয়নি, তুই কিন্তু। হ্যালো হ্যালো বাবা, হ্যালো বাবা, তোমার কথা কেটে যাচ্ছে। হ্যালো বাবা, তোমার কথা কেটে যাচ্ছে। যা, ফোনটা কেটে গেল। নেটওয়ার্ক প্রবলেম হয়তো। আমি একটু ফাঁকা জায়গায় গিয়ে আবার কল করলাম। The number you are trying to call is currently not reachable. Please try again later. কিন্তু কলটা লাগলো না। বাবা কি যেন একটা বলছিল আমাকে, শুনতেই তো পেলাম না। যাই হোক, ও বাড়ি গিয়ে শোনা যাবে। দেখি এখন কোনো রিক্সা যায় নাকি। তখনই আমি রাস্তার ধারে একটা রিক্সাকে দাঁড়িয়ে থাকতে দেখি। রিক্সাটা স্ট্যান্ডে না দাঁড়িয়ে এখানে কি করছে? আমি রিক্সাটার কাছে গিয়ে দেখলাম একটা লোক রিক্সার ভিতরে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি লোকটাকে দেখে জিজ্ঞেস করলাম, দাদা ধুলাগড়ি যাবেন? লোকটা আমার আওয়াজ পেয়ে চাদর সরিয়ে বলল, কি? কোথায় যাবেন? ধুলাগড়ি যাব। যাবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, চলুন, উঠে পড়ুন। তা বলছি দাদা, ভাড়াটা কিন্তু একটু বেশি লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তা নিয়ে চিন্তা করতে হবে না, আপনি খালি তাড়াতাড়ি একটু আমাকে পৌঁছে দিন। এরপর আমি রিক্সাতে উঠে বসলাম।
লোকটাও প্যাডেলে চাপ দিল। এতক্ষণ পর শেষমেশ একটা রিক্সা পাওয়া গেল। উফ, রিক্সা যে পেয়েছি এই কথাটা বাবাকে জানাবো এই বলে পকেট থেকে ফোনটা বের করতেই দেখলাম তখনই বাবাই আমাকে ফোন করলো। আমি ফোনটা ধরতেই বাবা বলল, হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ বলো। তখন তুই বললাম শুনেছিস তো? না বাবা, শুনতে পাইনি, নেটওয়ার্ক কিছু হয়েছিল। আমি বলছিলাম যে এখন একটা রিক্সা পেয়েছি বুঝলে, ওইটা করেই বাড়ি ফিরছি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পৌঁছে যাব। কি বললি? রিক্সা? তোকে না বললাম? হ্যালো বাবা, বাবা আবার কথা কাটছে। হ্যালো বাবা, তোমার কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না, তোমার কথা আবার কাটছে। ধুর বাবা, আবার একই প্রবলেম, কি যে হচ্ছে কে জানে। গ্রামে এত সিগন্যাল খারাপ কেন কে জানে। ধুর, আর ফোন করে লাভ নেই, বাড়িতে গিয়ে শুনবো। এরপর ফোনটা পকেটে ঢুকিয়ে রেখে বসতেই দেখলাম আকাশে হঠাৎ করে কালো মেঘ জমাট করেছে আর বাজ পড়ছে ঘন ঘন। হঠাৎ করে মেঘ কোথার থেকে এলো? একটু আগে তো বেশ ভালো ওয়েদার ছিল। আমার কথা শেষ হতে না হতেই বৃষ্টি পড়তে আরম্ভ করলো, আর তার সাথে ঠান্ডা হাওয়াও বইতে লাগলো। বাপরে বাপ, কি ঠান্ডা লাগছে এবার। আমি রিক্সার ঝাপটা তাড়াতাড়ি ফেলে দিলাম, এতে একটু হলেও বৃষ্টির থেকে রেহাই পাওয়া গেল। কিন্তু একটা জিনিস বড়ই অবাক লাগছিল, এইরকম বৃষ্টি পড়ছে, তারপর ঠান্ডা হাওয়াও দিচ্ছে, কিন্তু রিক্সা চালককে দেখে কিছুই তো বোঝা যাচ্ছে না। সে যেন একইভাবে রিক্সা চালিয়ে যাচ্ছে, বাইরের কোনো কিছুই তার যেন গায়ে লাগছে না। ব্যাপারটা একটু অদ্ভুত হলেও আমি আর বেশি মাথা ঘামালাম না। তারপর দেখতে দেখতে কখন যে আমার চোখটা লেগে গেছিল তার খেয়ালই নেই। খানিক বাদে বাজ পড়ার শব্দে আমার ঘুমটা হঠাৎ ভাঙতেই টের হলো এখন আমি বাড়ি পৌঁছাইনি। হাত ঘড়ির দিকে তাকাতেই দেখলাম তখন রাত 12টা বেজে গেছে। এতক্ষণ কি করে হলো, আর এখন আমরা বাড়ি পৌঁছালাম না কেন? আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনি কোন পথ দিয়ে যাচ্ছেন বলুন তো, আমরা এখনো বাড়ি পৌঁছাইনি কেন? রাত তো 12টা বেজে গেছে। লোকটা বলল, আরে দাদা, দেখছেন না কি জোরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কি হাওয়া দিচ্ছে আবার। এইভাবে তাড়াতাড়ি রিক্সা চালাবো কি করে বলুন তো? তাহলে আর কতক্ষণ লাগবে? এখনো তো কিছুটা দূর আছে বুঝলেন। বলছে কি, যদি কিছু মনে না করেন, একটু দূরেই আমার বাড়ি। বৃষ্টিটা থামা অবধি নয় ওখানে একটু অপেক্ষা করে যেতেন, তাহলে খুব সুবিধা হতো আর কি। বৃষ্টিটা কমলেই আপনাকে নয় পৌঁছে দেব। যাবেন আপনি? আবার আপনার বাড়ি যাব? মানে তাতে কোনো অসুবিধা হবে না? আমার তো বাড়ি ফিরতেও লেট হয়ে যাবে অনেকটা তাহলে। আরে না না, কোনো অসুবিধা হবে না। বাড়িতে খালি আমি আর আমার একটা ছোট ভাই থাকে, আর কেউ থাকেও না। আপনি ওখানে একটু অপেক্ষা করুন, বৃষ্টিটা থামলে আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো। আর কোনো উপায় না দেখে আমি রিক্সাওয়ালার প্রস্তাবটাতেই রাজি হয়ে গেলাম। একটু পর লোকটা একটা বাড়ির সামনে রিক্সাটা দাঁড় করালো, তারপর বলল, আসুন দাদা, এই দিকে। আমি রিক্সা থেকে নেমে ওনার পিছন পিছন এগোতে লাগলাম। লোকটা দরজার সামনে এসে দরজা ধাক্কাতেই ভিতর থেকে একটা 19-20 বছরের ছেলে এসে দরজাটা খুলে দিল। দাদা, দাদা তুই এসছিস? আজ এত দেরি করলি কেন? হ্যাঁ দেরি করলি কেন? আরে আগে দেখ তো সঙ্গে কাকে এনেছি। এটা কে দাদা? এটা কে? উনি কি থাকবে? উনি কি আমাদের বাড়িতেই থাকবে? হ্যাঁ থাকবে থাকবে,
যা যা জলদি ওনার জন্য একটা চেয়ার এনে দে তো, ওনাকে একটু বসতে দে। ছেলেটার কথাবার্তা শুনে যা বুঝলাম, ছেলেটা মানসিকভাবে সুস্থ নয়। বাকি সাধারণ বাচ্চাদের থেকে ও আলাদা। দাদার কথা মতন ও আমার জন্যে একটা চেয়ার এনে দিল, তাতেই আমি বসলাম। তারপর ছেলেটা আবার মাটিতে বসে নিজের মতনই কি একটা খেলা করতে লাগলো। তারপর রিক্সা চালকটি আমাকে বলল, ওই আমার সব, বুঝলেন? মা বাবা ছেড়ে যাবার পর আমিই ওকে মানুষ করছি। ও তো আর আমাদের মতন নয়, তাই সবার সাথে মিশতে পারে না। আমি তাই সব কিছু দেখভাল করি। জানি না আমি চলে যাবার পর ছেলেটার যে কি হবে। কথাগুলো শুনে সত্যি আমারও খুব খারাপ লাগলো। ভগবান যে কেন এরকম নিষ্পাপ শিশুদের এরম করে পাঠায় কে জানে। দাদা আপনি একটু বসুন, আমি ভিতর থেকে জামাটা একটু বদলে আসছি। লোকটা ঘরে যাওয়ায় আমিও উঠে জানলা দিয়ে বাইরের বৃষ্টির অবস্থাটা দেখতে থাকি। আগের থেকে এখন বৃষ্টিটা অনেকটাই কমেছে, কিন্তু আকাশে এখনো মেঘ আছে। বৃষ্টিটা পুরোপুরি না কমলে বেরোনোটা চাপেরই। এইসবই ভাবছিলাম, তখন রিক্সা চালকটা ঘরে এসে চেঁচিয়ে বলল, দাদা আমার ভাই কোথায়? কেন এখানেতে ছিল যে? তাকিয়ে দেখি একটু আগে ছেলেটা যেখানে বসে খেলছিল সেখানে তো আর নেই, আর ঘরের সদর দরজাও খোলা। তাহলে ছেলেটা বাইরে বেরিয়ে গেল নাকি? আমি দৌড়ে বাইরে যেতেই দেখি ছেলেটা হাঁটতে হাঁটতে রাস্তায় পৌঁছে গেছে, আর একটু দূরেই একটা ট্রাক সজোরে এগিয়ে আসছে। আর একটু হলেই তো ট্রাকটা ছেলেটাকে ধাক্কা মেরে দেবে। লোকটা আমাকে বলল, দাদা দাদা আমার ভাইকে বাঁচান, দাদা আমার ভাইকে বাঁচান, ও মরে যাবে, ও যা মরে যাবে, দয়া করে আমার ভাইকে বাঁচান। আমি কি করব? আমি কিছুই বুঝতে পারছিলাম না। ততক্ষণে দেখি ট্রাকটা অনেকটা কাছে চলে এসছে। আমি আর দিক বেদিক না তাকিয়ে দৌড়ে গেলাম ছেলেটার কাছে, ধাক্কা দিয়ে ফেলে দিলাম রাস্তার ওপাশে, আর আমি গিয়ে পড়লাম রাস্তার মাঝখানে। সামনে তাকিয়ে দেখি ট্রাকটা এবার সজোরে আমার দিকে এগিয়ে আসছে। আমি উঠে পালাতে যাব, কিন্তু কিন্তু কেউ যেন আমার শরীরটাকে আটকে ধরে রেখেছে। আমি সব শক্তি প্রয়োগ করেও উঠে আর পালাতে পারলাম না। ট্রাকটা এবার একদম আমার সামনে চলে এসছে। বাঁচার আর কোনো পথ নেই। আমি চোখটা বন্ধ করে চিৎকার করলাম, বন্ধুরা, আজ আমাদের গল্প এখানেই শেষ। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথাটা জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্টই আমাদের উৎসাহিত করবে আপনাদের জন্য এইরকমই আরও নতুন নতুন সত্যি ভূতের গল্প নিয়ে আসার জন্যে। আর আপনাদের সাথেও যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে নির্দ্বিধায় আপনাদের ঘটনাটা আমাদের অফিসিয়াল জিমেল অ্যাকাউন্টে পাঠাতে পারেন, এবং আমাদের ফেসবুক চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন এক ভূতের গল্পের সাথে।